সবকিছুই পানি দিয়ে পরিপূর্ণ। তবে খেয়াল করে দেখলাম সব এলাকাতে পানি ঢুকে পড়লেও এই মণ্ডলপাড়া গ্রাম শেষ প্রান্তে হওয়ায় এখনো পানি ঢুকেনি। কিন্তু এই খালপাড়ের পানিও আগের তুলনায় বেশ বাড়তি। দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে এ পাড়াতেও পানি ঢুকে পড়বে। তবে হুট করে এ সময় আমিও মা বাবাকে না জানিয়ে গ্রামে এসেছি, প্রায় 10 বছর পর। তারা জানলে নিশ্চয়ই আমাকে নিষেধ করতেন, বাধা দিতেন, তাই আর বলা হয়নি। নিজেই সিদ্ধান্ত নিয়ে হুট করে চলে এসেছি। তবে জানতাম না গ্রামের এই হাল। ঠিক 10 বছর আগে এক বন্যায় এই খালপাড়াতেই আমি আর আমার বোনের মাঝে বেশ দ্বন্দ্ব লেগেছিল। তবে ঠিক সে সময় কোথা থেকে কি যেন হয়ে আমার বোন কোথায় যেন চলে গেল, আমি নিজেও জানি না। তারপর থেকে আমার বোনকে আর আমি খুঁজে পাইনি। বাবা মাও শহরে পাঠিয়ে দিলেন। সেই থেকে সেই একা একা শহরে দিন পার করতে হলো। প্রতিদিন বোনটার কথা মনে পড়তো, নিজেকে বড় অসহায় মনে হতো। বোনকে এক নজর দেখার জন্য বুকটা ছটফট করতো অনবরত। কাউকে এই কষ্টের কথা মুখ ফুটে কখনো বলতে পারিনি। সুপর্ণা, বোন আমার, কোথায় তুমি? সেই 10টা বছর ধরে আমি একা রয়েছি। একবারও তোর মুখে দাদা ভাইটা শুনতে পাইনি। বুকের ভিতরে চাপা কষ্ট নিয়ে 10 বছর কাটিয়েছি। মা বাবার চাপে কিচ্ছুটি মুখ ফুটে বলতে পারিনি। আর লুকিয়ে থাকিস না বোন আমার কাছে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আর এই ভুল তোর দাদা ভাই আর করবে না। হায়, ফিরে হায়, ফিরে হায় আমার বোন, আমার লক্ষ্মী বোন। আমার বিশ্বাস আমার বোনকে আমি খুঁজে পাবই। যেভাবেই হোক আমি আমার বোনের কাছে যাবই। সে আমাকে ছাড়া থাকতেই পারবে না, আমি জানি। তবে সে নিশ্চয়ই এতদিনে অনেকটা বড় হয়ে গেছে। আমি হয়তো তাকে আর চিনতেই পারবো না। এসব ভাবতে ভাবতে কখন যে রাত নেমে গেছে বুঝতেই পারিনি। মনে হচ্ছিল যেন একটা ঘোরের মধ্যে আটকেছিলাম। চারপাশটা বেশ শান্ত, নীরব। খালপাড় ঘেঁষে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আশেপাশে কোনো আলো নেই, নিছক কালো অন্ধকার চারপাশটায়। ঠিক 10টা বছর আগে যেমনটি ছিল এখনো তেমনটিই হচ্ছে। কিচ্ছুটির পরিবর্তন হয়নি। সব গ্রামগুলি বুঝি এমনই হয়। তবে শহর থেকে এত সুন্দর রূপালী পরিবেশ কখনোই উপভোগ করতে পারবো না। তবে কেন জানি না এই শান্ত মনোরম পরিবেশে আমার পুরো শরীর থমকে যাচ্ছে। এক লুকায়িত ভয় কাজ করছে, বুকের ভেতরটা খচখচ করছে। কিন্তু কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। দা ভাই, কে কে? হঠাৎ দাদা ভাই ডাকটা শুনে শরীরের লোমগুলো আমার দাঁড়িয়ে গেল। মনে হলো আমার বোন আমাকে ডাকছে। একরাশ পরিমাণ আনন্দ নিয়ে পিছনে ঘুরে দেখলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। মুহূর্তেই যেন আমার সব আনন্দ মাটিতে চাপা পড়ে গেল। তবে আমি স্পষ্ট ডাকটি শুনেছি। কিছুতেই এটি আমার মনের ভুল হতেই পারে না। এই কণ্ঠটি যেন আমার প্রাণপ্রিয় সেই বোনটির। আমি কিছুতেই সেটা বলতে পারবো না। কিন্তু আমি কেন তাকে দেখতে পাচ্ছি না? সে কোথায়? বোন, কোথায় তুই? আমাকে এভাবে ডেকে কোথায় চলে গেলি? আমার সাথে লুকোচুরি খেলছিস তাই না? হ্যাঁ, লুকোচুরি খেলিস না? এবার বের হয়ে আয়। তোর সাথে কতদিন কথা হয় না। আমি আমার মতো করে ডাকতে লাগলাম অনবরত, কিন্তু কোনো সাড়াই পেলাম না। কিন্তু কেন এমনটা হচ্ছে? আমি তো স্পষ্ট ডাক শুনেছি। সে তো আমার মনের ভুল হতেই পারে না। কিন্তু কোথায় সে? কোথায়? দা ভাই, আমি তোর পেছনে। সুপর্ণা, তোর এই হাল হলো কি করে? বোনের এমন ভয়ঙ্কর চেহারা দেখে আমার বুকের ভেতরটা কেমন জানি করে উঠল। তার গলার কাটা, চোখ দুটো যেন আগুনের শিখার মতো জ্বলজ্বল করছে। মনে হচ্ছে ওই দুটো চোখ দিয়ে আমাকে ঝলসে দিবে। আর তার মুখে এক ভয়ঙ্কর করুণ আর মুচকি হাসি, যা আমার পুরো শরীরকে শিউরে তুলেছে। আমার হাত পা কাঁপতে লাগলো। এমন হাল তো কোনো সাধারণ মানুষের হতে পারে না। এমন রক্তমাখা শরীরে, গলায় ছুরির আঘাত, আঘাতের দাগ স্পষ্ট। সুপর্ণা কি করে দাঁড়িয়ে রয়েছে ভাবতেই যেন আমার মাথা ঘুরাতে লাগলো। আর
তার চোখ দুটো আমি যে তার দিকে তাকাতেই পারছি না। আমার ভীষণ ভয় করছে। আশেপাশেও কেউ নেই, পুরো শান্ত স্তব্ধ সবকিছু। গা যেন আরো চমচম করতে লাগলো। দা ভাই, ভয় পাচ্ছিস আমাকে দেখে? হঠাৎই সুপর্ণার কথায় যেন পুরো খাল পার কেঁপে উঠল, আর তার কথার প্রতিধ্বনি আমার কানে ভেসে আসতে আমি নীরবে আটকে উঠে সাথে সাথে বলে উঠলাম, না না না, মানে হ্যাঁ, তোর এই অবস্থা কি করে হলো? পুরো শরীর রক্ত, গলায় ছুরিকাঘাত, স্পষ্ট তুই দাঁড়িয়ে আছিস কি করে? তোর কষ্ট হচ্ছে না? কষ্ট হবে কেন দাদা ভাই? আমি তো এভাবেই এখানে থাকি। মানে সুপর্ণার এমন অদ্ভুত কথায় যেন আমার ভয় আরো বাড়তে লাগলো। সে মুহূর্তে হাত পা যেন থরথর করে কাঁপতে লাগলো। মনে হচ্ছিল যেন এ আমার বোন নয়, অন্য কেউ। এ কিছুতেই আমার বোন হতে পারে না। ঠিক সে সময় হঠাৎ আমার মাথায় আসলো, 10 বছর পর তো আমার বোনের আরো বড় হয়ে যাওয়ার কথা, তবে সে এখনো সেই আগের মতোই কেন দেখাচ্ছে? তার কোনো পরিবর্তন হয়নি কেন? সেই একই রঙের জামা, একই চুল, কি করে সম্ভব? সময়ের সাথে ভয়টা আরো বাড়ছে। আর যেন দাঁড়িয়ে থাকতে পারছি না, তোকে সামনে ঝাপসা দেখছি। ঠিক এ মুহূর্তে সুপর্ণা বলে উঠল, দা ভাই, কিছু বলবি না? এতদিন পর আমাকে দেখে তোর আমাকে ভালো লাগছে না? সুপর্ণার কথার উত্তর দিতে গিয়ে গলা থেকে স্বর আর বের হচ্ছে না, গলা শুকিয়ে এসেছে। খুব কষ্ট করে গলা থেকে স্বর নামিয়ে আমি বললাম, না, আরে হ্যাঁ, তবে 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 আবার কি? কোনো তবে শুনবো না। আমার না খুব খিদে পেয়েছে দাবাই, আমাকে খাওয়াবি না? কি খাবি? তোর তাজা রক্ত। আমি তো এখন মানুষের রক্ত, মাংস, হাড় কর্মর করে চিবিয়ে খাই। আজ তোরটা খাবো দাদা ভাই। মানে কি বলছিস কি তুই? মানুষের রক্ত খাই মানে? সুপর্ণা যেন অট্ট হাসিতে মেতে উঠল। তার হাসি যেন থামতেই চাইছে না। আমার গানে তার এই হাসির প্রতিধ্বনি ভেসে আসতেই যেন মনে হচ্ছে আমার মাথাটাই ফেটে যাবে। তার এই কুৎসিত ভয়ঙ্কর হাসির আওয়াজ যেন অসহ্যকর যন্ত্রণা দিচ্ছে আমার পুরো মাথায়। তুই হাসছিস কেন? দে না দা ভাই, দে, তোর রক্ত খেতে দে। বহুদিন হলো এমন সুস্বাদু খাবার খাইনি, খুব খিদে পেয়েছে। সে আমার দিকে আস্তে আস্তে আসতে লাগলো। আমার মনে হচ্ছিল এই বুঝি আমার সময় যেন ঘনিয়ে এসেছে। আমি কি করবো বুঝে উঠতে না পেরে প্রাণপণে দৌড় দিলাম। তবে এতেও যেন মুক্তি পেলাম না। আমার পিছনে পিছনে সুপর্ণা আসতে লাগলো। আমার গতির দিকে তার গতি আরো বেশি। যে কোনো মুহূর্তে আমাকে খপ করে ধরে ফেলবে, আমাকে আর বাঁচতে দিবে না। আজই আমার শেষ দিন। ঠিক সে সময় হোঁচট খেয়ে পা ছিটকে পড়ে গেলাম মাটিতে। উঠে দাঁড়ানোর মতো কোনো শক্তি পেলাম না। চোখ ভালো করে তাকাতেই দেখলাম সুপর্ণা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তবে এবারে সুপর্ণা একা নয়, তার সাথে আরো কয়েকজন। সকলেই যেন তার সমবয়সী। সকলের হাল সেই সুপর্ণার মতো। আমার চোখ ধাঁধিয়ে আসতে লাগলো। সহ্য ক্ষমতা যেন হারিয়ে ফেলেছি। নিজের প্রাণটা রক্ষার জন্য যেন ছটফট করছে দেহটা। ছেড়ে দে আমায় বোন, দয়া করে পারিস না। তোর রক্ত মাংস খাওয়ার জন্য তো এরা অধীর আগ্রহে অপেক্ষা করছে দা ভাই। এদেরকে কি করব বল, বল আমাকে। দয়া করে ছেড়ে দে, পারিস না, যা বাড়ি যা। আজ তুই আয় বাড়ি, আবার ওই মেয়ের সাথে কথা বলা? ভুল করছিস কিন্তু, আমাকে রাগিয়ে দিস না। কি করবি তুই? ওই মেয়ে কতজনের সাথে সম্পর্কে জড়িয়ে আছে তুই জানিস? একটা জঘন্য মেয়েকে তুই ভুলতে পারছিস না? আজ বলেই দিব। যা বলে দে। আমি তারপর বন্যার পানিতে ভেসে মিলিয়ে গেলাম। আমাকে তুই একটি বারের জন্যও বাঁচালি না।
আমি বাঁচার জন্য কত ছটফট করছিলাম, আজ তাহলে আমি কেন তোকে বাঁচতে দিব? আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে মারিস না। আমি তোকে সেদিনের পর অনেক খুঁজেছিলাম, বিশ্বাস কর। সেদিনের পর বাবা বাবাকে শহরে পাঠিয়ে দেয়। আমি সাঁতার জানতাম না বলে আমি তোকে বাঁচাতে পারিনি রে। তুই জানতিস আমি যে সাঁতার জানি না। আমি তোকে পানি থেকে ওঠানোর জন্য নানা কৌশল অবলম্বন করেছিলাম, কিন্তু শেষ রক্ষাটা হয়নি। আমাকে ক্ষমা করে দে, আমার বড্ড ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দে। আমি তো তোর মতো আর নির্দয় নয় যে তোকে মারবো। যা, তোকে মাফ করে দিলাম। এই কথা বলে তারা সকলে কোথায় যেন মিলিয়ে গেল। কিছুই আর বুঝতে পারলাম না, চোখের পলকে যেন সব পাল্টে গেল। তাদেরকে আর কোথাও দেখতে পেলাম না। অনেকদিন পর কুণাল তার প্রেমিকা কৃষ্ণাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। কৃষ্ণা মাঝে মধ্যে বায়না ধরতো সে ঘুরতে যাবে, কিন্তু সময়ের অভাবে কুণালের আর তাকে নিয়ে ঘুরতে বের হওয়া হয় না। কিন্তু গতকাল রাতে কল দিয়ে সে বায়না ধরলো যে সে আজ ঘুরতে বের হবেই, কোনো কথাই সে শুনবে না। এরই মধ্যে তার কোন বান্ধবী জানি তাকে বলছে মুকুরডাঙ্গার চিংড়ি ভাজি নাকি বেশ নামকরা। শহর থেকে অনেকেই ওই গ্রামে যায় এই চিংড়ি ভাজির লোভে, আর তার বান্ধবীও নাকি খেয়ে এসেছে, অনেক সুস্বাদু নাকি খেতে। আর এদিকে কৃষ্ণ ভীষণ চিংড়ি পছন্দ করে। এই কথা শুনে তার মুখে পানি চলে এসেছে। তাই তার জেদ যে কুণালের সাথেই সে ওই গ্রামটিতে ঘুরতে যাবে। আর শহর থেকে মুগুরডাঙ্গার গ্রাম খুব একটা বেশি দূরে না, মাত্র 1.5 ঘন্টার পথ। তাই প্রেমিকার কথা রাখতে কুণালও আর না করল।